দেখতে দেখতে কেটে গেল আরো 2টি দিন। রিমঝিমের মৃত্যুর পর থেকে সবারই মন মেজাজ খারাপ। হাসি খুশি মানুষের মুখগুলো যেন বেলিন হয়ে গিয়েছে, কারোর মুখের দিকে তাকানো যায় না। আশরাফ শিকদারের নির্দেশে কলির পাশের কবরস্থানে রিমঝিমকে কবর দেওয়া হয়েছে। এখন রিফাত শুধু কলিকে নয়, বরং রিমঝিমকেও পাহারা দেয়। রিফাতের সাথে মাঝে মাঝে আদিব এসে যোগ দেয়। ধরতে গেলে দিনের বেশিরভাগ সময় পড়ে থাকে রিমঝিমের কবরের সামনে। আর এদিকে রিফাত তাকে দেখলে কেউ চিনতে পারবে না, বিশাল বড় বড় দাড়ির চুলগুলো বেশ বড়, সেই সাথে কলির দেয়া চাদর বেশ পুরনো হয়ে গিয়েছে। গায়ে পরিহিত শার্ট কিছু কিছু জায়গায় ছিঁড়ে গিয়েছে। কতদিন হয়ে হয় গোসল করে না, নিজের বাড়িতে যায় না, এখানে পড়ে পড়ে অপেক্ষা করে কলির জন্য। ওই যে কলি বলেছিল ঘুম শেষ হলে তাকে ডাকবে, সেই ডাক আর অপেক্ষায় বসে আছে রিফাত। একবার কলি ডাকলেই চলে যাবে। আশরাফ শিকদার মোটা চশমা চোখে দিয়ে বসে আছেন। আসরের নামাজ শেষ করে ওনার পাশেই বসে আছেন আদম বাবা, আদি শিকদার। মাইমুনা শিকদার মেয়ের মৃত্যুর পর থেকে একটি বারের জন্য কথা বলেনি আদি শিকদারের সাথে। আদিল গত 2 দিন ধরে বাড়ি ফিরছে না, তার ফোনটাও বন্ধ। এরা সেদিন যে জ্যাকেটের মাঝে বডি ক্যামেরা লাগিয়েছিল, ওই লোকেশনটা ব্ল্যাক রোজ বাড়ির দিকে। রিমঝিমের মৃত্যুর ফলে আদিলকে খুঁজতে যাওয়া হয়নি, তবে ঠিক করেছে আজকে বিকেলে যাবে কেউ একজনকে সাথে করে নিয়ে। তার প্রেগন্যান্সির কথাটাও জানানো হয়নি কাউকে। আদিল বাড়িতে ফিরলে সবাইকে শোনাবে এই সুসংবাদটা। কিন্তু আদিল ওই বাড়িতে কি করে, এই প্রশ্নটা কুড়ে কুড়ে খাচ্ছে ইরাকে। ফ্ল্যাশব্যাক। আমি তো আপনার সাথে যাব। ভাইয়া বলেছিল আমাকে নিয়ে যাবে। আমি নিষেধ করেছি। ওকে যাও, তবে উল্টো পাল্টা চলাফেরা করবে না আর দ্রুত চলে আসবে। রিমঝিম কপাল কুঁচকে ফেলল এবং বলল, আর বলেছি আপনি আমার সাথে যাবেন। আমি আমার ডাক্তার সাহেবের সঙ্গেই যাব। আদিব মৃদু হেসেই বলল, কখন যাবে ম্যাডাম? বিকেলে আপনি নিয়ে যাবেন তো আমাকে? অবশ্যই নিয়ে যাব। আপনি কিছু সময় অপেক্ষা করেন, তাহলেই হবে। আচ্ছা শোনেন, বলেন ম্যাডাম। আমি তো আপনার বউ, তাই না? তাহলে কেন ম্যাডাম বলে ডাকেন? একটু বউ বলে ডাকলে কি হয়? আপনি এখনো বউ হননি ম্যাডাম, তবে খুব তাড়াতাড়ি হবেন। তখন তখন সারাক্ষণ আপনাকে বউ বলে ডাকবো। না না, এখন ডাকেন। শখ কত, ডাকবো নি পরে তোমায় সামনে গিয়ে। ওকে। খুশি খুশি মনে রিমঝিম কলটা কেটে দিল। এরপর নিজের সব জামা কাপড় গোছাতে লাগলো। কিছুক্ষণ পর বেরিয়ে যাবে বাসা থেকে। লিওম ল্যাপটপে কাজ করছিল, পাশের রিমঝিমের মা ভাত মেখে মেয়েকে খাইয়ে দিচ্ছে। লিওম রিমঝিমকে উদ্দেশ্য করেই বলল, নানা ভাই কল করেছিল, সন্ধ্যার আগে যেতে বলেছে বাসায়। ওই পাশের জঙ্গল নাকি ডাকাতেই, সেই সাথে চুরিও হয়। আমি যাই তোকে দিয়ে আসি। রিমঝিম মাথা ঝাঁকিয়ে নিষেধ করলো। এরপর বলল, আদিপ নিয়ে যাবে আমাকে, আমি ওর সাথে যাব। রিমঝিমের মা কপাল কুঁচকে ফেললেন এবং রাগী গলায় বললেন, বিয়ে হয়নি এখনো, এত ঘোরাঘুরির কি প্রয়োজন? রিমঝিম আবারও খাবো না বলে উঠে দাঁড়াতে দাঁড়াতেই বলে, ঘোরাঘুরি কই করেছি আম্মু? আমি তো নানার বাড়ি যাচ্ছি। কথা শেষ করে রিমঝিম রুমে গিয়ে জামা কাপড় পরে রেডি হয়ে নিল। নিজের প্রয়োজনীয় সবকিছু নিয়ে সবাইকে বাই বলে হাঁটতে শুরু করলো। তারপর আদিবকে কল করলো। 2-3 বার কল করার পর আদিব কলটা রিসিভ করলো। হ্যাঁ বলো। আপনি কোথায়? আমি হাসপাতালে আছি, একটা ইমার্জেন্সি রোগী আসছে, ঘন্টাখানিক সময় লাগবে। কই তুমি? রিমঝিম অভিমান করেই বলল, তাহলে আপনাকে আসতে হবে না। কোথায় তুমি? বাসা থেকে বের হচ্ছি, আমি একাই যেতে পারবো, আপনাকে আসতে হবে না। আদিব বুঝতে পারলো রিমঝিম গাল ফুলিয়ে বসেছে বলছে সেই সব, তাই আদিব রিমঝিমকে মানানোর জন্যই বলল, আমার পাগলি বউ, আমায় একটু বেশি ইমার্জেন্সি কাজ আছে। তুমি প্লিজ ভাইয়ের সাথে যাও, আমি তোমাকে কিছুক্ষণ পর কল করব। আমি একাই যেতে পারবো, আমার ফোনে চার্জ নেই। নানার বাড়ি গিয়ে তারপর আপনাকে কল করব। রিমঝিম নিজের অভিমান সব মিলিয়ে ফোনটা কেটে দেয় আদিবের মুখের ওপর। অন্যদিকে আদিব চলে যায় ওটিতে। রিমঝিম বেশ অভিমান করে আদিবের ওপর, তাকে একটু সময় করে নিয়ে গেলে কি এমন হতো। পুরনো হয়ে গেছি আমি, তাইদা আর কথাই বলবো না আপনার সাথে। রিমঝিম কিছু রাস্তা হেঁটে যাওয়ার পর সামনে একটা রিক্সা ডেকে দেয়।
দেখে ডাকে। সঙ্গে সঙ্গে রিক্সাটা রিমঝিমের সামনে সে দাঁড়ায়। রিমঝিমও গুড গার্লের মতন উঠে পড়ে রিক্সায়। নির্দিষ্ট লোকেশন অনুযায়ী রিক্সাটা রিমঝিমকে নামিয়ে দেয়। এরপর অন্য আরেকটি গাড়িতে ওঠার জন্য প্রস্তুতি নিলে পাশ থেকে ডাকে রিয়া। এই রিয়া মেয়েটি রিমঝিমের নানুর বাড়ির কিছুটা কাছে, পাশের কলেজে পড়ে। তাই ভাবলো দুজন আড্ডা দিতে দিতে না হয় চলে যাবে। হলো তাই। কথা বলতে বলতে চলতে লাগলো। সামনে যে বড় একটা জঙ্গল, এই কথা খেয়ালও ছিল না কারোর। বড় জঙ্গলের সামনে আসতেই দুজন বেশ ভয় পেতে লাগলো। এইখানে গাড়ির সংখ্যা খুবই কম, খুব বেশি গাড়ি যাতায়াত করে না। চলতে চলতে যখন জঙ্গলের ঠিক মাঝখানে, ঠিক তখন আশেপাশে কিছু লোক এসে ঘিরে ধরে দুজনকে। একসাথে এতগুলো লোক দেখে রিমঝিম রিয়া ভয়ে কুঁকড়ে ওঠে। কাঁপা কাঁপা গলায় বলল। আমাদেরকে যেতে দেন। পাশ থেকে একটা লোক বলল। অবশ্যই বোন, তোমরা যাও। লোকটার যাও বলতে দেরি, সঙ্গে সঙ্গে দুইটা শক্ত হাতের ঘুষি বসাতে দেরি হলো না। সঙ্গে সঙ্গে ছেলেটি মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। পাশে ঘুষি মারা সেই লোকটি বলে উঠল। এত মায়া থাকলে এই সায়ার কাজ করতে আইসুস কেন? ওরে লাথি মেরে বের কর এইখান থেকে। এদের এমন কাণ্ড দেখে ভয়ে নেতিয়ে গেল রিমঝিম। রিমঝিম সোজা নিজের গলার চেন এবং কানের দুল হাতে ধরিয়ে দিয়েই বলল। ভাইয়া, যদি আপনাদের আরো কিছু লাগে তাও আমি দিয়ে দেবো। প্লিজ তবু আমাদেরকে যেতে দিন। রিমঝিমের থেকে গহনাগুলো নিয়ে শব্দ করে হেসে উঠল আর বলল। আমরা ডাকাত নই, আমরা ভালো মানুষ। সাথে সাথে আর একটা ছেলে হাতে থাকা স্প্রে মেয়েটির নাক বরাবর ধরে। সাথে সাথে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। তারপর নিজেদের গাড়িতে তুলে রওনা দেয় নির্দিষ্ট জায়গায়। গাড়িতে এই দুইজনকে নিয়ে আরো 15 জনের মতন মেয়ে রয়েছে। আজকে শুধু এই জঙ্গল থেকেই তোলা হয়েছে মেয়েগুলোকে। সবাই ভাববে এইসব ডাকাতের কাজ, কিন্তু না, এই মেয়েগুলোকে তারা দেশের বাইরে পাঠাবে। অর্ডার আছে এক একটা নারীর মূল্য কয়েক লাখ। প্রায় সন্ধ্যা 7টার দিকে আদিপ নিজের কাজ শেষ করে চেম্বারে বসে কল করছে রিমঝিমকে। দুঃখবশত ফোনটা বন্ধ। তখনই আদিপের মনে পড়ে রিমঝিম তো তাকে বলেছিল তার ফোনে চার্জ নেই, হয়তো চার্জ করে তারপর তাকে কল করবে। ব্ল্যাক রোজ বাড়ির সামনে গিয়ে গাড়িটা থামায়। গাড়ির শব্দ শুনে সঙ্গে সঙ্গে গেট খুলে দেয় রতন মিয়ার একমাত্র ছেলে রনি। পারুলের মৃত্যুর পর থেকে রতন মিয়া মানসিকভাবেই দুর্বল, যাকে বলা চলে শয্যাশয়ী। এখন দারোয়ানের পোস্টটা রনিকে দেওয়া হয়েছে। সে যথেষ্ট ইয়াং, বুদ্ধিমান ছেলে। দলের সবাই তাকে হিরো বলে ডাকে। গরিব ঘরে জন্ম নেয়ার পরও তার বুদ্ধি কৌশল অধিক, যাকে বলে শয়তানের বড় ভাই। রনি গেট খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বড় বড় দুইটা গাড়ি ভেতরে প্রবেশ করে। গাড়িটা বেশ ভেতরের দিকে নিয়ে যাওয়া হয়। তারপর মেয়েগুলোকে এক এক করে রতন মিয়ার রুমের ভেতর দিয়ে প্রবেশ করানো হয়। সবার চোখে ব্ল্যাক রোজ বড় বাড়িটা পড়লেও রতন মিয়ার ছোট্ট ঘরের ভেতরে যে বড় একটা সাম্রাজ্য কারোর চোখে পড়া নয়। খুব কৌশলে তৈরি করা হয়েছে এই ব্ল্যাক রোজ ঘরটা। রিস লোমান এবং প্রিয়াস চোরের চেয়ারের ওপর পা তুলে বসে আছে। তাদের কাজ মেয়েগুলোকে ঠিক মতন আমেরিকায় পৌঁছে দেওয়া। আমেরিকার মোস্ট পপুলার লোশনের অর্ডারে মেয়েগুলোকে পাঠানো হচ্ছে। আগের বার ডিল ওকে করতে না পারায় টাকা ফেরত পাঠানো হয়েছিল ফ্রান্সে। এবার ফ্রান্স থেকে নয়, বরং আমেরিকার থেকে অর্ডার এসেছে, যেখানে মেয়ের সংখ্যা 500+, যার দাম বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় 25 কোটি টাকার কাছাকাছি। এবার সবাই মিলে পাক্কা ওয়াদা করেছে এটাই লাস্ট। এরপর থেকে আর কোনো মেয়ে পাচার করবে না। আদিল রিচ লোমানকে আমেরিকায় পাঠিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু তার ঠিক 3 দিন পর লোমান হাজির হয় প্রিয়াসকে নিয়ে। গত 1.5 মাস চিকিৎসা নেয়ার পর প্রিয়াস এখন আগে থেকে বেশ অনেকটাই সুস্থ। তবে ঠিক মতন হাঁটতে পারে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। তাতেও সমস্যা নেই, যেখানে টাকা সেইখানেই প্রিয়াস। টাকার লোভ সামলাতে না পেরে লোমানের সাথে চলে এসেছে বাংলাদেশে। বাংলাদেশে আসার পর থেকে প্রিয়াস এই বাড়িতেই আছে। এর মাঝে রিচ লোমান বেশ অনেকটাই ফোর্স করে আদিলকে এই বাড়িতে এনেছিল। ফোর্সটা এইরকম, তাদের সাথে যা কথা হয়েছে বা ডিল হয়েছে, আগের সবকিছু অস্ত্র পাচার, নারী পাচার সবকিছু প্রকাশ করে দিবে। অবশ্য আদিল এই সব কিছুতে ভয় পায়নি।
তবে পুরুষ মানুষ টাকার লোভটাও সামলাতে পারেনি, তাই সবাই মিলে ঠিক করে এই কাজটাই করবে লাস্টবারের মতন। তারপর থেকে সবাই ভালো মানুষ হয়ে যাবে। তবে আদিলের কঠিন নিষেধ, তার এলাকা থেকে কোনো মেয়েকে তোলা যাবে না। সবাই সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেয়। আর এইসব কাজ চলবে কিছুদিন মাত্র, তবে খুবই গোপনীয়তার সাথে। আজকে প্রায় 30 জনের মতন মেয়েকে তুলে আনা হয়েছে। আরেক দল গিয়েছে মেয়ে তুলতে, তবে এই এলাকা ছেড়ে অনেক দূরে। সেখানে থেকে মেয়ে নিয়ে আসলে হয়তো মিলে যাবে। তারপর সবাইকে পাঠানো হবে আমেরিকার লোসানের ঠিকানায়। আদিল আসে ব্ল্যাক লোজ বাড়ির ভেতরে, নিজের প্রয়োজন মতন সময় কাটায়। তারপর নিজেদের মতন আলাপ আলোচনা শেষ করে আবার চলে যায়। শুধু এই দিকটা নয়, কোম্পানির সেই সাথে রাজনীতির দিকটাও দেখতে হয় তাকে। রাত 10টার দিকে প্রিয়াস এবং লুমান এক এক করে সব মেয়েগুলোকে গোনা শুরু করে। তারা মূলত 500 মেয়েকে দেবে, এর বেশি নয়। তার বেশি হলে মেরে ফেলবে এবং নিজেদের পুরো রুম জুড়ে মেয়ে পড়ে আছে অজ্ঞান হয়ে। তাছাড়া ডক্টর তো আছেই ঘুমের ইঞ্জেকশন দেওয়ার জন্য। এখন মেয়েগুলোকে আজকে রাতে পাঠানো হবে আমেরিকার লুসানের কাছে। সেই সব ব্যবস্থা করে লুসানই করে রাখবে। এখন সবার দায়িত্ব ঠিক মতন গুনে গুনে মেয়েগুলোকে পৌঁছে দেওয়া। একটা সময় দুই পাশ থেকে গোনা শুরু করলো, একদিকে প্রিয়াস, অন্যদিকে লুমান। আর যে ছেলেরা মেয়ে তুলে এনেছে তারা আপাতত লাল পানি সেবন করছে, সেই সাথে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে পরম আনন্দের সাথে। তাদের দেখে মনে হচ্ছে তারা এক একটা গোল্ডেন A+ পেয়েছে, পাশ করেছে। গুনতে গুনতে যখন দেখলো 500 থেকে 2জন মেয়ে বেশি, তখন মনে মনে সবাই বেশ খুশি হলো। প্রিয়াস, রনি এবং লুসান ভাবলো তারা একটা মেয়েকে দিয়ে নিজেদের মনের মতন মস্তি করবে এবং বাকি ছেলেগুলোকে একটি মেয়েকে দিয়ে দিবে, যাকে বলে তাদের কষ্টের পারিশ্রমিক। লুসান এবং প্রিয়াস সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতেই ভাবলো, এসব কিছু কোনোভাবে আদিলকে জানানো যাবে না। লুসান ও রনি সম্মতি জানিয়েই বলল, ওকে আগে তো চিল হয়ে যাক। আমেরিকার লুসান মধ্যরাতের দিকে ট্যাক্সসহ ছোট্ট বড় পিকআপ পাঠিয়ে দেয়। সে যেখানে বিভিন্ন জামা কাপড় এবং পণ্য সামগ্রী এক দেশ থেকে অন্য দেশে পাঠানো হয়। আপাতত সেই সব ট্রাকের সাথে মিশিয়ে নিয়ে যাওয়া হবে মেয়েগুলোকে অবৈধভাবে। প্রায় 1টা নাগাদ চলতে থাকে এই কাজ। রনি বিপুল নিরাপত্তার সাথে বাইরের সবকিছু দেখাশোনা করে। এত রাতে এই ব্ল্যাক রোজ বাড়ির আশেপাশে আসার সাহসটা অন্তত কেউ দেখাবে না। ভয়ঙ্কর বাড়ি, তাছাড়া আশেপাশেও বেশ জঙ্গল। আদিল 12টা নাগাদ চলে গেছে শিকদার মহলে। সে মোটেও ইরার সন্দেহর কারণ হতে চায় না বলে। আদিলের আসা যাওয়া নিয়ে কারো কোনো সমস্যা নেই। আদিল যে তাদের পাশে আছে এইটাই অনেক। সবাই নিজেদের কাজ শেষ করে গুপ্ত ঘরে চলে যায়। সেখানে 2টা মেয়ে রয়েছে, বিশেষ করে লুমান এবং রনি পছন্দ করে রেখেছে। মেয়েটি এখনো অজ্ঞান অবস্থায় পড়ে আছে। যদি জ্ঞান ফেরে মেয়েটির, তবে আরো ঝামেলা। তার কি প্রয়োজন? আমাদের তো মেয়ে হলেই হয়। কথা শেষ করে সবাই শব্দ করে হেসে ওঠে। কি কুৎসিত বিকৃত সেই হাসি, দেখলেই গা গুলিয়ে আসে। রনি এবং লুমানের পছন্দকৃত নারীটি আর কেউ নয়, স্বয়ং রিমঝিম এবং রিয়া। রিয়াকে তুলে দেওয়া হয় বাকি কয়েকটা পুরুষের কাছে, যারা দিনরাত পরিশ্রম করে মেয়েদের খোঁজ লাগিয়েছে। আর রিমঝিমের উপর প্রিয়াস, রনি এবং লোমান ঝাঁপিয়ে পড়ে। ক্ষুধার্ত বাঘের মতন ছিঁড়ে খেতে থাকে শরীরের প্রতিটি শিরা উপশিরা। বুকের উপর থেকে থাবা মেরে একটানে ওড়না ছুঁড়ে ফেলে দেয় মাটিতে। এক এক করে 3টি পুরুষ নিজেদের চাহিদা মেটাতে থাকে মেয়েটির ওপর। মেয়েটির ব্যথাকে তারা পরম সুখ বলে আখ্যায়িত করে। ঘাট থেকে শুরু করে গোপনীয় জায়গায় কামড়সহ খামচে ধরে, ঠিক যেমন বাঘ তার শিকারকে ধরে। এইভাবে চলতে থাকে পুরো ঘন্টার পর ঘন্টা। একটা সময় মেয়েটির জ্ঞান ফিরে আসে। অল্প অল্প তাকাতেই শরীরে পুরুষের বাজে স্পর্শ টের পাওয়াতে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগে। চেঁচাতে থাকে, নিজেকে বাঁচানোর চেষ্টা করে। কি অদ্ভুত! মেয়েটির চেঁচামেচির শব্দ শুনে তার আরো বেশি উত্তেজিত হতে থাকে, আরো দ্বিগুণ বাজেভাবে স্পর্শ করতে থাকে মেয়েটির সাথে। সেই সাথে মেয়েটির মুখে একটি রুমাল গুজে দেয়, যাতে করে চেঁচানোর শব্দটা কম আসে। এইভাবে বেশ অনেকক্ষণ নিজেদের চাহিদা পূরণ করে ছেড়ে দেয় মেয়েটিকে।
ছাড়ার সাথে সাথে মেয়েটি কাঁপা কাঁপা গলায় বলে ওঠে। পানি খাবো। পানির কথা শুনে সব পুরুষ শব্দ করে একসাথে হেসে উঠল। মনে হলো তারা কোনো জোক শুনেছে। অন্যদিকে মেয়েটির পানির পিপাসায় নিঃশ্বাস যায় যায় অবস্থা। মেয়েটি আবারও কাঁপা কাঁপা গলায় বলল, একটু পানি দেন, আমি পানি খাবো। প্রিয়াস উঠে দাঁড়ায় পানি দেওয়ার জন্য। অন্ধকারে কিছু চোখে দেখছে না, তাই লাইট অন করে। লাইট অন করার সাথে সাথে রিমঝিম নিজের দু হাত দ্বারা নিজের উলঙ্গ শরীরটিকে ঢাকার ব্যর্থ চেষ্টা করতে লাগলো। প্রিয়াস জগ থেকে পানি নিয়ে রিমঝিমের সামনে গিয়ে চোখের সাথে চোখ পড়তেই রিমঝিম বলে উঠল, ভাইয়া আপনি? ভাইয়া? সবাই মাথায় আকাশ ভেঙে পড়ে। এই মেয়েটি কি তাহলে প্রিয়াসের বোন? সবাই ভয়ে ঢুকরে ওঠে। প্রিয়াসের হাত থেকে তৎক্ষণাৎ পানির গ্লাসটা নিচে পড়ে যায়। প্রিয়াস চট করেই বলে উঠল, তুমি আমাকে চিনো? রিমঝিম ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। পাশের বিছানার ওপর রাখা চাদর দিয়ে নিজের শরীরটাকে ঢেকে ফেলল। ঝরঝর করে কেঁদে উঠল আর বলল, আপনার মতো ভাই কারণ না হোক। রিমঝিম হু হু করে কেঁদে উঠল আর বলল, আল্লাহ বাঁচিয়েছে, আমার আগে আপনার বোন কলির মৃত্যু হয়েছে, নয়তো আপনার মতো ভাই থাকার সুখে মেয়েটা মেয়েটা পড়ে যেত। আপনি পুরো ভাই জাতিকে কলঙ্কিত করলেন। প্রিয়াসের যেন মাথা ঘুরছে। সে কি করলো এটা? শেষমেশ কিনা নিজের আপন ছোট বোনের বান্ধবীর সাথে। ছি! ঘৃণায় নিজেরই নিজেকে আঘাত করতে শুরু করলো। প্রিয়াস নিজেকে এমনভাবে আঘাত করতে দেখে রিমঝিম প্রিয়াসকে পাগল বলে আখ্যায়িত করলো। রিমঝিম বিছানা ছেড়ে উঠে নিচে গিয়ে বসলো। ঠিক তিনটি মানুষের চোখের সামনে থেকে নিজেকে আড়াল করলো। প্রিয়াসকে উদ্দেশ্য করেই রনি বলল, ভাই কেন, কোনো সমস্যা? প্রিয়াস কিছু সময় নিয়ে ভাবলো এই মেয়েকে কি করবে। এর বাঁচিয়ে রাখলেও সমস্যা, আবার মেরে ফেললেও সমস্যা। প্রিয়াস শয়তানি হাসি হেসেই বলল, ওকে মেরে ফেল নিজেরা বাঁচতে চাইলে। এবং রিমঝিমকেই বলল, কেন পরিচয়টা দিলি? নয়তো আর কয়টা দিন। রিমঝিম বসা থেকে দাঁড়িয়ে প্রিয়াসের মুখে একদলা থুতু ছুঁড়ে মারল, যা প্রিয়াসের মুখের উপর গিয়ে পড়ল। প্রিয়াস সঙ্গে সঙ্গে রিমঝিমের চুলের মুঠি ধরে আঘাত করতে লাগলো দেওয়ালের সাথে। পরপর কয়েকটা আঘাতে মেয়েটা কুপকাত, অতিরিক্ত রক্ত ফলন হওয়া এবং সেই সাথে জ্ঞান হারিয়ে ফেলে। প্রিয়াস শক্ত হাতে গলা চেপে হত্যা করে রিমঝিমকে। হত্যা করার 15 মিনিট পর মেসেজ আসে। যেই মেসেজটা আদিল পাঠিয়েছিল সাথে রিমঝিমের ছবি দিয়ে। মেসেজটা এমন ছিল, আই নো রিমঝিমকে তোরা কিডন্যাপ করেছিস। বাই এনি চান্স মেরে কিছু হলে তোদের ফ্রিতে জাহান্নামে পাঠিয়ে দেবো, ইডিয়েটরা। প্রিয়াস সহ সবাই ঘাবড়ে যায়। এখন কি হবে? বাঁচিয়ে রাখলে হয়তো ভালো হতো। সবাই মিলে ক্ষিপ্র হয়ে ওঠে প্রিয়াসের প্রতি। এই শালা বোঝে কম, চিল্লায় বেশি। এখন কি হবে? আদিল যদি জানে মেয়েটিকে মেরে ফেলা হয়েছে তখন কি হবে? প্রিয়াস গা ঝাড়া দিয়েই বলে উঠল, আগে ওকে জঙ্গলে ফেলে দিয়ে পরেরটা পরে দেখা যাবে। তাহলে সবাই ভাববে ডাকাতরা মিলে তাকে ধর্ষণ করেছে, পরে মেরে ফেলেছে। যেই বলা সেই কাজ। রাতের অন্ধকার আধারে মেয়েটিকে নিয়ে ফেলে দেয়া হয় বড় জঙ্গলে। সেদিন রাতে আদিল আসতে পারেনি রিমঝিমের খোঁজে, তবে পরের দিন সকালে চলে আসে। কিন্তু দুর্ভাগ্যবশত কাউকে পায় না আদিল। তাই আদিল প্রিয়াসের বলা কথা বিশ্বাস করে নেয়। প্রিয়াস বলে, হয়তো মেয়েটাকে ডাকাত বা অন্য কেউ মেরেছে, আমরা না। তুই শুধু শুধু ভুল বুঝছিস। আদিলকে এমনভাবে ছলাকলা দ্বারা বোঝানো হয় যে আদিল বিশ্বাস করতে বাধ্য। বর্তমানে আদিল 2 দিন যাবৎ বাসায় ফিরছে না। আপাতত ইরা বিকালের দিকে রেডি হয়ে নিয়েছে আদিলকে খুঁজতে ব্ল্যাক রোজ বাড়িতেই যাবে বলে। বিকাল 5টা নাগাদ ইরা বোরখা পরে নিয়েছে। সে এখন বাড়ির বাইরে যাবে সেই ব্ল্যাক রোজ বাড়িতে, মূলত আদিলকে খুঁজতে। গত 2 দিন যাবৎ আদিল নিখোঁজ। তাকে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। তার লাস্ট লোকেশন যেহেতু ব্ল্যাক রোজ বাড়ির কাছাকাছি বলছে, আপাতত সেখানে গিয়ে খোঁজ করলে ভালো হয়। এরা বোরখা পরে রুম থেকে বের হয়ে যায়। ড্রয়িং রুমে অহনা শিকদার, আশরাফ শিকদার, আদি শিকদার, মাইমুনা শিকদার বসে আছেন। আর কিছু সার্ভেন্টরা নিজেদের মতন কাজ করছে। এর মাঝে ইরা চলে আসে নিচে। ইরাকে অসময়ে বোরখা পরে আসতে দেখে আশরাফ শিকদার বলেন, কোথায় যাচ্ছ আম্মু? আশরাফ শিকদারের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিছুটা এগিয়ে সামনে গিয়ে দাঁড়ালো।
এবং মাথা নত করেই বলল, আসলে আব্বু। আশরাফ শিকদার ইরার দিকে তাকিয়ে রইলেন। ইরা কথা বলতে সংকোচ বোধ করছে, তাই দেখে অহনা শিকদার ইরার মাথায় হাত রেখে আদুরে গলায় বললেন, কোথায় যাচ্ছ? ইরা মাথা আরো নয়ে দিয়ে বেশ সংকোচ নিয়ে বলল, আসলে আম্মু গত 2 দিন যাবত আপনার ছেলে বাড়ি আসছে না, তাই একটু বের হচ্ছিলাম ওনাকে খোঁজার জন্য। আশরাফ শিকদার মুহূর্তেই রেগে উঠলেন। 2 দিন যাবৎ বাড়িতে আসছে না মানে? আশরাফ শিকদার ক্ষিপ্ত মেজাজ হারিয়ে বললেন, 2 দিন যাবত বাড়িতে নাই? তাহলে কোথায় গিয়েছে? তোমাকে কিছু বলেছে? মানে তুমি কি কিছু জানো? এরা মাথা এদিক সেদিক নাড়িয়ে বলল, না আব্বু, আমাকে কেউ কিছু বলেনি এবং আমি জানি উনি কোথায় গিয়েছেন। আশরাফ শিকদার ইরাকে বললেন, তুমি দাঁড়াও, আমিও আসতেছি, তোমার সঙ্গে যাব। বাইরের পরিবেশ একদম গ্রহণযোগ্য নয়, কখন কার বিপদ হয়ে যায় বলা যায় না। আমি আর কোনো রিস্ক নিতে চাই না মা, আমি সব হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছি। তুমি দাঁড়াও, আমি আসছি। এরা কিছুটা অবাক হয়ে যায়। এই বয়সে কত চিন্তা এই মানুষটার। ইরা এবার মাথা নেড়ে সম্মতি প্রকাশ করেই বলল, আচ্ছা আব্বু। আশরাফ শিকদার 5 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে এলেন। তারপর দুজন বাসা থেকে বের হয়ে যায়। ঠিক যখন তারা গেট বরাবর যায়, ঠিক সেই সময় আদিলের কালো BMW গাড়ি নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। তাতে বেশ কিছুটা অবাক হয় ইরা এবং আশরাফ শিকদার। আদিল নির্দিষ্ট জায়গায় গাড়ি রেখে সোজা ভেতরে চলে যায়। আদিল আশরাফ শিকদার এবং ইরাকে কোনো রকম খেয়াল করেনি। খেয়াল করলে হয়তো একটু দাঁড়াতো। আদিল বাড়ির ভেতরে প্রবেশ করতেই অহনা শিকদার ক্ষিপ্র মেজাজ দেখিয়ে বললেন, কোথায় গিয়েছিলে? আদিল অহনা শিকদারের ক্ষিপ্র মেজাজ দেখে বুঝে ফেলল বাড়ির পরিবেশ বেশ জটিল, তাই পরিবেশকে শান্ত করার জন্যই বলল, আমি আমেরিকা গিয়েছিলাম মম, কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য। কোনো সমস্যা হয়েছে? অহনা শিকদার বেশ জটিল তার সাথে প্রশ্ন করলেন, তুমি আমেরিকা গিয়েছিলে? কি আশ্চর্য, আমরা জানি না। কি এমন কাজ ছিল তোমার যে কাউকে না বলে হঠাৎ করে তোমাকে আমেরিকা চলে যেতে হলো? আদিলের শান্ত মেজাজটা মুহূর্তেই বিগড়ে গেল। রাগে রিরি করেই বলে উঠল, বিশ্বাস হয় না আমার কথা? তোমার কি মনে হয় আমি মিথ্যে বলছি তোমাকে? অহনা শিকদার চোখ গরম করে তাকালেন ছেলের দিকে। তার সাহস হয় কিভাবে নিজের মায়ের সাথে উঁচু স্বরে কথা বলার? অহনা শিকদার গম্ভীর গলায় কিছু একটা বলতে যাবেন, তার আগেই আশরাফ শিকদার ক্ষিপ্র মেজাজে ঝাঁঝিয়েই বললেন, কি হচ্ছে অহনা? তুমি ছেলের সাথে এমন আচরণ করছো কেন? আদিল এখন আর বাচ্চা নেই, যথেষ্ট বড় হয়েছে। এইখানে ওর বউ দাঁড়িয়ে আছে, শান্ত হও। আশরাফ শিকদারের উত্তরে অহনা শিকদার মুহূর্তেই চুপ হয়ে গেলেন। আদিল নিজের রাগকে কোনোভাবে কন্ট্রোল করে চলে যায় রুমে। এরা মাথা নত করে আশরাফ শিকদারের পাশেই দাঁড়িয়ে আছে। তার এই মুহূর্তে কাকে কি বলা উচিত সে একদম বুঝতে পারছে না। আশরাফ শিকদার ইরাকে এমন সংকোচ বোধ করতে দেখেই বললেন, এরা সম্মতি জানিয়ে সামনের দিকে পা বাড়ায়। মাথা তুলতেই দেখে অহনা শিকদার গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন। ইরার একদম ইচ্ছে করলো না অহনা শিকদারকে এইভাবে রেখে ওপরে যেতে, তাই ইরা আগ বাড়িয়ে অহনা শিকদারের সামনে গিয়ে দুহাত টেনে নিজের কাছে নিয়েই বলল, আম্মু প্লিজ ভুল বুঝবেন না, আমি দুঃখিত ওনার হয়ে, আমি মাফ চাইছি আপনার কাছে। অহনা শিকদারের ছেলের প্রতি রাগ থাকলেও ছেলের বউয়ের প্রতি বিন্দু পরিমাণও রাগ ছিল না এবং থাকার কথাও না। এরা যথেষ্ট বুদ্ধিমতী গুণী একটি মেয়ে, সবাইকে ঠিক যতটা সম্মান করে আবার ততটাই ভালোবাসেও। অহনা শিকদার ইরার থেকে নিজের হাত ছাড়িয়ে ইরার মাথায় ভরসার হাত রেখেই বললেন, মায়েরা কখনো সন্তানের প্রতি অভিমান করে না, বুঝলে? আমি সব সময় তোমাদের জন্য দোয়া করি, তোমরা ভালো থেকো। আমরা আর কয়দিন বাঁচবো বলো? আমার আদিল বড্ড ছেলে মানুষ, ওর মনটাও ঠিক ততটাই নরম। ও ঠিক যতটা ভালোবাসতে পারে আবার ঘৃণাও করে দূরে সরিয়ে দিতে পারে। হয়তো জীবনে আমার ছেলে কোনো ভালো কাজ করেছিল, যার বিনিময়ে তোমার মতন একজন উত্তম জীবনসঙ্গী পেয়েছে। অহনা শিকদার আর কথা বাড়ালেন না। দ্রুত জায়গা পরিবর্তন করে নিজের রুমে চলে গেলেন। এরা এদিক সেদিক না তাকিয়ে সোজা চলে গেল উপরে।
একদম প্রস্তুতি নিয়ে হাঁটতে শুরু করলো। কিভাবে ঝগড়া করলে ভালো হয়। আজকে ছোটখাটো একটা ঘূর্ণিঝড় হলেও মন্দ হয় না। ইরার ভাবনার ছেদ ঘটলো ঠিক রুমের সামনে গিয়ে। বিছানার ওপর একটি প্যাকেট রাখা, কিন্তু চারপাশে আদিল নেই। ওয়াশরুমের ভেতর থেকে পানির আওয়াজ বলে দিচ্ছে আদিল ওয়াশরুমে। এরা বিছানার ওপর রাখা প্যাকেটটাকে হাতে তুলে নিল। কি সুন্দর করে প্যাকেটটাকে রেডি করে আনা হয়েছে, দেখতে খুবই চমৎকার লাগছে। ইরার মনে অনেক কৌতূহল জাগলো কি হতে পারে এই প্যাকেটে। কিন্তু ইরা প্যাকেটটা খুলল না, যেখানে ছিল আবার সেখানেই রেখে দিল বিছানার ওপর। ব্যালকনির কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো আদিলের জন্য। হাজারটা প্রশ্ন বাঁধায় ঘুরপাক খাচ্ছে, সেসব উত্তর শুধু আদিল দিতে পারবে। এর মাঝে আদিল নিজে শাওয়ার শেষ করে রুমের ভেতর প্রবেশ করে। কি আশ্চর্য, রুমের ভেতরে ইরা দাঁড়িয়ে তবুও কথা বলছে না। কাবার্ড হতে কোনো জামা কাপড় বেরও করেনি। তবে কি ইরা রেগে আছে? হয়তো রেগে আছে, রেগে থাকারই কথা। আদিল শাওয়ার শেষ করে যে টাওয়াল জড়িয়েছিল আপাতত সেইটা পরে এগিয়ে যাচ্ছে বউয়ের দিকে, মানে বউয়ের রাগ ভাঙাতে। ইরার রুমে আসার পর ও নিজের বোরখা চেঞ্জ করেনি। ইরার রাগ হলে সে সব সময় গাল ফুলিয়ে বসে থাকে। কিছুটা সময় নিয়ে আস্তে ধীরে সেই রাগটাও প্রকাশ করে। এক ধীরে তাকিয়ে আছে বাইরের দিকে। আদিল 1 সেকেন্ডও সময় নিল না, পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো বউকে। তারপর একের পর এক চুমু দিতে থাকলো ঘাড়ে, গলায়। ইরা কিছু বলল না, আগের মতন চুপ করে দাঁড়িয়ে রইল। তাকে দেখে মনে হচ্ছে তার শরীরে কোনো স্পর্শ না, বরং আঘাত করা হচ্ছে। কিছু সময় পর আদিল ইরাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। যখন ইরার কপালে আলতো করে চুমুর পরশ এঁকে দিবে, ঠিক তখন ইরা কর্কশ গলায় বলে উঠল, কোথায় গিয়েছিলেন? এখন আবার বলবেন না দয়া করে আপনি আমেরিকা চলে গিয়েছিলেন। আদিল শক্ত ঠোক গেলে মুহূর্তেই ছেড়ে দেয় ইরার শরীর। এরপর খুব স্বাভাবিকভাবে অহনা শিকদারকে যেভাবে বোঝানোর চেষ্টা করেছিল ঠিক সেইভাবে ইরাকেও বোঝানোর চেষ্টা করতে লাগলো। বিশ্বাস করো না আমাকে? তোমার কি মনে হয় আমি মিথ্যাবাদী? ইরা আদিলের চোখের ভাষা মুহূর্তেই পড়ে ফেলতে সক্ষম, তাই আদিল বারবার এড়িয়ে যাচ্ছে, তাকাচ্ছে না ইরার দিকে। এতে করে ইরার সন্দেহটা 1000 গুণ বেড়ে যায়। আপনি ছলনা করছেন আমার সাথে, আমার বিশ্বাস নষ্ট করছেন আপনি। আদিল বিষয়টাকে এড়ানোর সম্পূর্ণ চেষ্টা করতে লাগলো, হলো তাই। এতদিনে এই ছিলে নিজের স্বামীকে? আদিলের কথাটা বলে চলে গেল ইরার সামনে থেকে। তাকে দেখে মনে হচ্ছে সে ভীষণ রেগে আছে। তার প্ল্যান সাকসেসফুল। ইরাকে যা বোঝাতে চেয়েছিল সেটাই বুঝিয়েছে। মনে মনে শয়তানি হাসি এসে কাবার হতে নিজের জামা কাপড় বের করতে পড়তে শুরু করলো। অন্যদিকে ইরা আদিলের মিথ্যা ছলনায় ভুলে গিয়ে ভাবতে লাগলো যেখানে ইরা রাগ করার কথা সেইখানে আদিল রাগ করে গাল ফুলিয়ে চলে আসে। এটাই দেখার পর ইরার মুখ থেকে একটাই কথা বের হয়, এটাই বাকি ছিল, শুধু বছর নয় যুগটাও পাল্টে দিল এই লোক। একদম ছ্যাচ্চা ইডিয়েট। হ্যাঁ, মেয়েদের মতো করে গাল ফুলায়। এই লোককে কে এখন বোঝাবে গাল ফুলানো এই সহজ কাজটা ছেলেদের জন্য নয়, বরং মেয়েদের জন্য বরাদ্দকৃত এটা। শেষমেশ কিনা মেয়েদের ইমোশন নিয়ে টানাটানি, এটা মানা অসম্ভব। থাকুন আপনি গাল ফুলিয়ে, কে আপনার মতো লোকের গাল ফুলানোর মতন সস্তা কাজ করতে যাবে? ইরা মনে মনে কিছু সময় বিড়বিড় করে নিল। এর মাঝে মনে মনে কয়েকশো বকা দিতেও ভুলল না। সে সাথে স্বামীকে মেয়েদের মতন শাড়ি পরাতেও ভুলল না। ইরা কিছু সময় পর, মানে ইরা ভাবনার দৈর্ঘ্য সীমানা পেরিয়ে তারপর গিয়ে নিজের বোরকা পাল্টে নিল। আদিব আগের থেকে এখন কিছুটা সুস্থ। আগে তো দিনে কয়েকবার অজ্ঞান হয়ে যেত, কিন্তু এখন সেরকম কিছুই হয় না। তবে খুবই ডিপ্রেশনে দিন কাটাচ্ছে। এখন আর চেম্বারে যাওয়া হয় না। এমার্জেন্সি কাজ থাকলেও নিজেকে সময় দিচ্ছে অনেক বেশি। আর রিমঝিমকেও দিনের বেশিরভাগ সময় পড়ে থাকে রিমঝিমের কবরের পাশে। রিফাত এবং রিফাত এখন আর আগের মতন কথা বলে না। হয়তো মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, কোনো রকম চিনতে পারে না কাউকে, শুধু কলির কবর জড়িয়ে শুয়ে থাকে। আদিবকে সেসব করতে দেখা যায় না। সে রিমঝিমের কবর থেকে একটু দূরে বসে নীরবে চোখের পানি ফেলে এবং রিমঝিমের মৃত্যুর জন্য নিজেকে দায়ী ভাবে। আদিব এখন নিয়ম করে রিফাতের জন্য খাবার নিয়ে আসে।
রিফাতের দিকে তাকিয়ে থাকে অনেক বেশি। আদিব এখন নিয়ম করে রিফাতের জন্য খাবার নিয়ে আসে। রিফাতের দিকে তাকিয়ে থাকে বেশ অনেকক্ষণ, হাসি খুশি, খুব স্বাভাবিক। একটি মানুষ কিভাবে মানসিক ভারসাম্য হারিয়ে প্রায় পাগল হয়ে গিয়েছে, হয়তো আদিবের ভালোবাসার থেকেও দ্বিগুণ ভালোবেসেছিল কলিকে। আদিব সে তো অনায়াসে নিজের মনের সম্পূর্ণ কথা রিমঝিমকে জানাতে পেরেছিল, কিন্তু রিফাত সেইটা পারেনি। রিফাত আল্লাহকে বলেছে পরের জন্মে যেন তাকে আর গরিব করে সৃষ্টি করা না হয়, আর যদিও তার গরিব ঘরের জন্ম হয় তবে যেন কলির জন্মটাও গরিব ঘরেই হয়। মানুষের রক্ত লাল হলেও ভেদাভেদ অনেক, ছোট লোক বড় লোকের ব্যাপার স্যাপার